নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। আজ তোমাদের আশীর্বাদে আমরা চতুর্থ বছরে পদার্পণ করলাম। আজ আমাদের চ্যানেলের প্রতিষ্ঠাতা দিবস। এছাড়া এই মাসটা আমরা পালন করব সত্যজিৎ রায়ের স্মৃতিচারণে, কারণ এবছর সত্যজিৎ রায়ের ৩৩তম মৃত্যুবার্ষিকী। সেই ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তারই লেখা একটি গল্প আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে চলেছি। আশা করি অন্যান্য গল্পের মতন এই গল্পটিও আপনাদের খুবই ভালো লাগবে। আজকের আমাদের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা মিস্টার শাসমলের শেষ রাত। মিস্টার শাসমল আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। মোক্ষম জায়গা বেঁচেছেন তিনি, উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো। এর চেয়ে নিরিবিলি, নিরাপদ, নিরুপদ্রব জায়গা আর কিন্তু হয় না। ঘরটিও দিব্যি, সাইবি আমলের সুদৃশ্য টেবিল চেয়ার সব দিয়ে সাজানো। বিশাল খাটে বালিশ, বিছানা তকতকে পরিষ্কার। ঘরের সাথে লাগোয়া বাথরুমটিও বেশ বড়। পশ্চিমের জানালাটা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, আর সেই সঙ্গেই আসছে ঝিঝির একটানা শব্দ। বিজলি না থাকলেও কোনো ক্ষতি নেই। কলকাতার লোডশেডিংয়ে কেরোসিনের আলোয় পড়ার অভ্যেস হয়ে গেছে। বাংলোর আলোতে সাদা কাচের সেট থাকার ফলে আর কলকাতার আলোর চেয়ে বেশি বলেই মনে হচ্ছে। সঙ্গে বই আছে, গোয়েন্দা উপন্যাস, মিস্টার শাসমলের প্রিয় পাঠ্য। এক চৌকিদার ছাড়া বাংলোতে অন্য কোনো বাসিন্দা নেই, অর্থাৎ আর কারো মুখ দেখতে হবে না, কারোর সাথে কথা বলতেও হবে না। চমৎকার! কলকাতার ট্যুরিস্ট অফিসে গিয়ে 10 দিন আগে থেকেই বলে এসেছিলেন এই বাংলোর কথা। দিন 4 আগে মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানেন যে ঘর বুক করা হয়ে গেছে। অন্তত 3টে দিন এইখানে থেকে তারপর অন্য কোথাও যাওয়া যাবে। সঙ্গে যথেষ্ট টাকা আছে, মাসখানেক অক্লেশে চালিয়ে নেওয়া যাবে। নিজের গাড়ি আছে সঙ্গে, স্বভাবত নিজেই চালিয়ে এসেছেন এই 550 পথ। চৌকিদার তার কথা মতন 9:30 ডিনার দিয়ে দিল। হাতের রুটি, অড়হরের ডাল, একটা তরকারি আর মুরগির কারি। ডাইনিং রুমেও সাহেবি আমলের চিহ্ন রয়েছে। টেবিল, চেয়ার, চীনামাটির পাত্র, বাহারি সাইনবোর্ড, সবকিছুই কিন্তু সেই কালের। এখানে মশা আছে কি? খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। কলকাতায় যেই অঞ্চলে তার ফ্ল্যাট, সেইখানে মশা নেই। আজ বছর 10 হলো মশারির অভ্যেসটা তার চলে গেছে। ওইটা ব্যবহার না করতে পারলে আরও নিশ্চিন্ত হওয়া যায়। চৌকিদার জানালো শীতকালে মশা হয়, কিন্তু এই সময়, এই এপ্রিলে মশা না হওয়ারই কথা। অবশ্য স্টকে আছে মশারি, সাহেবের প্রয়োজন পড়লে অবশ্যই খাটিয়ে দেবে। চৌকিদার আরও বলল, রাত্রে দরজা বন্ধ করে শোয়াই ভালো। চারিদিকে জঙ্গল, আর কিছু না হোক শেয়াল টেয়াল ঢুকে পড়তে পারে ঘরে। মিস্টার শাসমল অবশ্যই নিজেই ঠিক করেছিলেন যে দরজা তিনি বন্ধ রাখবেন। খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন শাসমল। শাল গাছের গুড়ির ওপর পড়ল আলো। তারপর আলোটা এদিক ওইদিক ঘুরিয়ে দেখলেন যে কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কিনা।
চোখে পড়ল না কিছুই। নিস্তব্ধ বন, ঝিঝি ডেকে চলেছে অবিরাম। বাংলোতে ভূত টুট আছে নাকি হে? হালকাভাবে প্রশ্ন করল মিস্টার শাসমল। চৌকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিল। সে খালি একটু হেসে জানিয়ে দিল যে সে এখানে ৩৫ বছর আছে। বহু লোক এই বাংলোয় থেকে গেছে, কিন্তু কেউ কোনোদিন কোথাও ভূত বলে কিছু আছে বলেওনি এবং দেখেওনি। কথাটা শুনে মিস্টার শাসমল আরও খানিকটা হালকা বোধ করলেন। ডাইনিং রুমের পর একটা ঘর ছেড়ে তার ঘর, তাই আর খেতে যাওয়ার সময় দরজাটা বন্ধ করেননি। ঘরে ঢুকে বুঝলেন বন্ধ রাখলেই ভালো ছিল। এই ফাঁকে কখন জানি একটা কুকুর ঢুকে পড়েছে। নিরি কুকুর, সাদার ওপর বাদামি ছোপ, রুগ্ন হাড় বার করা চেহারা। এ ভাগ ভাগ, নিকাল যা, ইয়াসে নিকাল যা। কুকুর ঘরের এক কোণে বসে আছে। ধমকে কিন্তু কোনো কাজ হলো না। যেন এই ঘরেই রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে বসে রইল। এই কোথায়, ভাগ 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 বলছি। এবার কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খিচিয়ে উঠল। মিস্টার শাসমল দুপা পিছিয়ে এলেন। ছেলেবেলায় যখন বেগ বাগানে থাকতেন, তখন একজন প্রতিবেশীর ছেলেকে পাগলা কুকুরে কামড়ায়। ফলে ছেলেটির হয় জলাতঙ্ক। মিস্টার শাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার মতন রয়ে গেছে। দাঁত খিঁচানো কুকুরের দিকে এগানোর হিম্মত তার নেই। হালকা দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার শাসমল ঘর থেকে বারান্দায় এলেন। চৌকিদার, ও চৌকিদার। জি বাবু। একবার এদিকে এসো তো। চৌকিদার গামছা দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এলো। আমার ঘরে একটা কুকুর ঢুকেছে, ওটাকে বার করে দাও। কুত্তা? চৌকিদার ভারী অবাক হয়েছে বলে মনে হলো। কেন, কুকুর নেই নাকি এই তল্লাটে? তুমি তো আকাশ থেকে পড়লে হে। আসো আসো, ঘরে আসো, দেখিয়ে দিচ্ছি। চৌকিদার মিস্টার শাসমলের দিকে একটা সংদৃষ্ট দৃষ্টি দিয়ে তার ঘরে ঢুকল। কাহা হে কুত্তা বাবু? মিস্টার শাসমলও ঢুকলেন তার পেছন পেছন। সত্যিই তো, এই ২ মিনিটের মধ্যেই কুকুর ভেগেছে। তাও নিশ্চিন্ত হওয়ার জন্য চৌকিদার খাটের তলা ও পাশের বাথরুমটা একবার দেখে নিল। নেহি বাবু, কুত্তা তো নেহি হ্যাঁ। ছিল, চলে গেছে হয়তো। মিস্টার শাসমলের নিজেকে একটু বোকা বোকা লাগছিল। চৌকিদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরাম কেদারায় গিয়ে বসলেন। প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ক্যারামের গুটি মারার মতন ছুঁড়ে জানলা দিয়ে ফেলে দিয়ে হাতটা মাথার উপর তুলে আর ভাঙতে গিয়ে দেখেন কুকুরটা যায়নি, অথবা এরই মধ্যে কুকুর আবার ফিরে এসেছে। একদম সেইভাবেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে। ওহ, জ্বালাতনের এক শেষ। রাত্রিরে তার নতুন চটিটার দফা রফা করবে। ফেলে রাখা চটির ওপর কুকুরের লোভের কথা মিস্টার শাসমল জানে। মেঝে থেকে বাটার চটিটা তুলে নিয়ে টেবিলের উপর রেখে দিলেন তিনি। ঘরে একজন বাসিন্দা বাড়ল। এখন থাকুক, ঘুমানোর আগে আরেকবার চেষ্টা করে দেখবেন ব্যাটাকে বিদায় করার। মিস্টার শাসমল টেবিলে রাখা এয়ারলাইন্সের ব্যাগটায় হাত বাড়িয়ে গোয়েন্দা বইটা বার করে নিলেন। ভাঁজ করা পাতায় আঙুল ঢুকিয়ে যেই খুলতে যাবেন, অমনি তার চোখ গেল কুকুরের কোণের বিপরীত কোণে। সেইখানে কখন যে আরেকটি প্রাণী এসে আস্তানা গেড়েছে
সেইটা কিন্তু শ্বাসমূল আদেও টের পায়নি। একটা বেড়াল, বাঘের মতন ডোরা কাটা বেড়াল, ঘোলাটে চোখ তার দিকে রেখে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। এরকম বিড়াল আগে কোথায় দেখেছেন শ্বাসমূল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তার বাড়ির পাশে মুখুজ্জেদের 7টা বেড়ালের একটা ছিল, ঠিক ওই রকম দেখতে। একদিন রাত্রে ঘটনাটা মনে পড়ে গেল মিস্টার শ্বাসমূলের। মাস 6 আগে একদিন রাত্রে বেড়ালের কান্নায় ঘুম ভেঙে গেছিল মিস্টার শ্বাসমূলের। তখন মেজাজটা ভালো যাচ্ছিল না তার। তার অংশীদার অধীরের সাথে আগের দিনই প্রচণ্ড বতসা হয়েছে, প্রায় হাতাহাতির কাছাকাছি। অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার কারচুপি ফাঁস করে দেবে। সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না, তার উপর আবার এই বিড়ালের কাঁদুনি। আরো আধ ঘন্টা এই কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাচের পেপার ওয়েট তুলে নিয়ে কান্নার উৎস লক্ষ্য করে মিস্টার শ্বাসমূল সজোরে নিক্ষেপ করেন। তৎক্ষণাৎ কান্নাটা থেমে যায়। পরদিন সকালে মুখুজ্জেদের বাড়িতে হুলস্থুল কাণ্ড। তাদের স্বাদের হুলোকে মাঝরাত্রে কে যেন নৃশংসভাবে খুন করেছে। মিস্টার শ্বাসমূলের খুব মজা লেগেছিল কথাটা শুনে। বেড়াল খুন, সেরকম দেখতে গেলে তো মানুষ হামেশাই কোনো না কোনো কিছুকে খুন করেই যাচ্ছে। মনে পড়ল একবার বহুদিন আগের একটা ঘটনা। মিস্টার শ্বাসমূল তখন কলেজে পড়েন, হোস্টেলে থাকেন। ঘরের দেওয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরোয় দেশলাই ধরিয়ে সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার বুলিয়ে দিতেই সবকটা পিঁপড়ে একসাথে মরে কুঁকড়ে দেয়াল থেকে ঝরে পড়েছিল মেঝেতে। তাহলে সেটাকে বলা যায় পিঁপড়ে খুন। মিস্টার শ্বাসমূল রিস্ট ওয়াচের দিকে চেয়ে দেখলেন 10টা বেজে 10। মাসখানেক থেকে মাথায় একটা দপদপানি অনুভব করছিলেন তিনি, সেটা এখন আর নেই। আর মাথা গরম ভাবটা, যেটার জন্য তাকে দিনে 3 বার স্নান করতে হতো, সেটাও আর বোধ করছেন না তিনি। মিস্টার শ্বাসমূল বইটা খুলে মুখের সামনে ধরলেন। 2টো লাইন পড়ে আবার চোখ চলে গেল বিড়ালটার দিকে। সেটা এরকম ভাবে চেয়ে রয়েছে কেন তার দিকে? না, একা থাকার বাসনা তাকে ত্যাগ করতে হলো। অবশ্য মানুষ কিন্তু তিনি একাই, সেটাই ভরসা। রাত্রে এই 2 প্রাণী যদি উৎপাত না করে তাহলে ঘুম না হওয়ার কোনো কারণ নেই। আর ঘুমটা কিন্তু খুবই দরকার। গত কয়েকটা দিন স্বাভাবিক কারণে তার ঘুমটা ভালো হয়নি। ঘুমের বড়ি খাওয়ার আধুনিক বাতিকটা তার নেই। মিস্টার শ্বাসমূল টেবিল থেকে ল্যাম্পটা তুলে নিয়ে বিছানার পাশের ছোট্ট টেবিলটায় রাখলেন। তারপর গায়ের জামা খুলে আনলায় টানিয়ে ফ্লাক্স থেকে 1 গ্লাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। পায়ের দিকে কুকুর, সেটা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে আর তার দৃষ্টি মিস্টার শ্বাসমূলের দিকে। কুকুর খুন? মিস্টার শ্বাসমূলের বুকের ভেতরে ধড়াস করে উঠল। হ্যাঁ, সেটা একরকম খুন বই কি। ঘটনাটা মনে পড়ে গেছে। বোধ করি 73 সাল। গাড়িটা তখন সবে কিনেছেন মিস্টার শ্বাসমূল। চালক হিসাবে তিনি কিঞ্চিত রাশ। কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব নয়, তাই বোধ করি শহর থেকে বেরালেই মিস্টার শ্বাসমূলের স্পিডোমিটারের কাঁটা তরতর করে উঠে যেত উপর দিকে।
70 মাইল স্পিড না ওঠা পর্যন্ত তার মন অতৃপ্ত থেকে যায়। সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে কোলাঘাট যাওয়ার পথে একটা নেড়ি কুকুর তার গাড়ির তলায় পড়ে। সাদার ওপর বাদামি ছোপ। মিস্টার শাসমল সে সত্ত্বেও গাড়ির স্পিড কমাননি। যে কুকুর খেতে পায় না, যার পাজরার হাড় গোনা যায়, তার আর বেঁচে থেকে লাভ কি? এমন একটা ধারণা মনে এনে অপরাধ বোধ লাঘব করবার চেষ্টা করে। এই কথাও কিন্তু তার মনে আছে। কিন্তু এই স্মৃতি তার মনের নিরুদ্বেগ ভাবটাকে একেবারে তছনছ করে দিল। জীবনে যত প্রাণী হত্যা করেছেন তিনি, তার সবগুলোই কি আজ এই ঘরে এসে হাজির হবে নাকি? সেই যে প্রথম এয়ারগান পেয়ে এয়ারগান দিয়ে মারা সেই কালো কুচকুচে পাখি, আর আর ওই সেইবার সেই ঝাড়গ্রামে মামা বাড়িতে থান ইডি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেইটাও এসেছে। জানালার দিকে চোখ যেতেই মিস্টার শাসমল সাপটাকে দেখতে পেলেন। হাত চারেক লম্বা একটি গোখরো। তার মসৃণ দেহটা জানালা দিয়ে ঢুকে দেয়ালের সংলগ্ন টেবিলটার ওপর উঠেছে। এপ্রিল মাসে সাপ বেরায় না, কিন্তু এইখানে সাপ বেরিয়েছে। সাপের 3 ভাগের 2 ভাগ রয়ে গেল টেবিলের ওপর। বাকি 1 ভাগ টেবিল ছেড়ে উঁচিয়ে উঠল ফনা তোলার মতো করে। ল্যাম্পের আলোয় জলজল করছে তার নির্মম নিষ্ফলক দুটো চোখ। ঝাড়গ্রামে তার মামা বাড়িতে এমনই একটা গোখরোর মাথা থেতলে দিয়েছিলেন মিস্টার শাসমল, থান ইট মেরে। সেইটা ছিল নাকি বাস্তু সাপ, কারুর কোনো অনিষ্ট করেনি কোনোদিন। মিস্টার শাসমল অনুভব করলেন তার গলা একদম শুকিয়ে গেছে। চেঁচিয়ে যে চৌকিদারকে ডাকবেন, তার কিন্তু কোনো উপায় নেই। বাইরে ঝিঝির ডাক থেমে গিয়ে চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা। হাতঘড়ির কোনো শব্দ নেই, না হলে সেইটা শোনা যেত বোধ করি। একবার মিস্টার শাসমলের মনে হলো তিনি হয়তো স্বপ্ন দেখেছেন। সম্প্রতি 2-1 বার এরকম হয়েছে। নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে তিনি যেন অন্য কোথাও রয়েছেন। ঘরে অচেনা লোকজন চলাফেরা করছে, অস্ফুট স্বরে কথা বলছে, কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বোধহয় এরকমই হয়। এও একরকম স্বপ্ন, যদিও পুরোপুরি স্বপ্ন নয়। আজ অবশ্যই স্বপ্ন দেখছেন না তিনি। নিজের গায়ে চিমটি কেটে বুঝেছেন তিনি জেগেই আছেন। যা ঘটছে তা সত্যি তার চোখের সামনে ঘটছে এবং তাকে দেখানোর জন্যই ঘটছে। আরও ঘণ্টাখানেক এইভাবেই শুয়ে রইলেন মিস্টার শাসমল। ইতিমধ্যে মশা ঢুকেছে ঘরে। কামড় তিনি অনুভব করেননি এখনো, কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে সেটা চোখে দেখে এবং কানে শুনে তিনি বুঝছে। কত মশা মেরেছেন তিনি জীবনে, তার কি কোনো হিসেব আছে? শেষ পর্যন্ত প্রাণীদের টিকটিকে উৎপাত ইঙ্গিত না পেয়ে মিস্টার শাসমল খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন। এবার ঘুমানোর চেষ্টা করলে কেমন হয়? ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ এলো। বাংলোর গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত পথটা নুড়ি দিয়ে ঢাকা। সেই পথ দিয়ে কেউ হেঁটে আসছে। চতুষ্পদ নয়, দ্বিপথ। এবারে মিস্টার শাসমল বুঝলেন তার সর্বাঙ্গ ঘামে ভিজে আসছে, আর তার হৃদস্পন্দনের শব্দ তিনি নিজেখানেই শুনতে পাচ্ছেন। বিড়াল কুকুরের দৃষ্টি এখনো তার দিকে। মশা গান গেয়ে চলেছে তার কানের পাশে।
গোখরোর ফনা এখনো তোলা, কোনো অদৃশ্য সাপুরের অশ্রুত বাঁশির সঙ্গে তালে তালে যেন সেই ফনা সে তুলছে। পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে। ফুরুত করে একটা কুচকুচে কালো পাখি জানালা দিয়ে ঢুকে টেবিলে বসলো। এই সেই পাখি, তার এয়ারগানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে টুপ করে পড়েছিল পাশের বাড়ির বাগানে। পায়ের শব্দ তার ঘরের দরজার বাইরে এসে থামল। মিস্টার শাসমল জানেন কে এসেছে। অধীর, অধীর চক্রবর্তী, তার পার্টনার। এককালে বন্ধু ছিল, কিন্তু সম্প্রতি পরস্পরে প্রায় কথা বন্ধ হয়ে গেছিল। মিস্টার শাসমলের ব্যবসায়ী কারচুপি অধীরের পছন্দ হয়নি। তাকে শাসিয়েছিল পুলিশে ধরিয়ে দেবে বলে। মিস্টার শাসমল উল্টে বলেছিলেন, ব্যবসার ক্ষেত্রে সিধে রাস্তাটা হলো মূর্খের রাস্তা। অধীর কিন্তু সেই কথাটা মানেনি। এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল। তিনি বুঝেছিলেন অধীর তার পরম শত্রু। শত্রুর শেষ রাখতে নেই। শেষ কিন্তু রাখেননি মিস্টার শাসমল। গতকাল রাত্রে অধীরেরই বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন। মিস্টার শাসমলের পকেটে রিভলভার। খুনের অভিপ্রায় নিয়েই এসেছেন তিনি। মাত্র 4 হাত দূরে বসে অধীর। অধীরের গলা যখন ভর্ৎসনার সপ্তম সুরে পৌঁছেছে, তখন রিভলভার বার করে গুলি চালান মিস্টার শাসমল। তার হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অধীর চক্রবর্তীর মুখের অবস্থা কি সেটা ভাবতে হাসি পেল মিস্টার শাসমলের। খুনটা করা 10 মিনিটের মধ্যেই তিনি গাড়িতে বেরিয়ে পড়েন। রাতটা বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে এই 10 দিন আগে রিজার্ভ করা বাংলোতে এসে পৌঁছান। দরজায় আঘাত পড়ল। 1 বার, 2 বার, 3 বার। মিস্টার শাসমল চেয়ে আছেন দরজার দিকে। তার সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। দরজা খোল জয়ন্ত, আমি অধীর। যাকে তিনি গতকাল রাত্রে খুন করে এসেছেন, এই সেই অধীর। একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা, কিন্তু এখন আর সন্দেহ নেই। ওই কুকুর, ওই বিড়াল, ওই সাপ, ওই পাখি, আর এখন দরজার বাইরে অধীর। সবাই যখন এসেছে মৃত্যুর পরে, তখন অধীরও আসবে। এইটাই নিয়ম। আবার দরজায় ঘন ঘন কড়া আঘাত। মিস্টার শাসমলের দৃষ্টি ঝাপসা, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা তার দিকে এগোচ্ছে। বেড়ালের চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে। সাপটা টেবিলের পায়া বেয়ে মেঝেতে নামছে তারই দিকে আসবে বলে। পাখিটা এসে তার খাটের ওপর বসলো। তার বুকের গেঞ্জির ওপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে। শেষ পর্যন্ত 2 কনস্টেবলের ঠেলায় দরজাটা ভাঙল। অধীর বাবুই পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে। মিস্টার শাসমলের কাগজপত্র থেকে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি বেরোয়। এই বাংলো রিজার্ভ করার খবর ছিল তাতে। ঘরে ঢুকে মিস্টার শাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীর বাবুকে জিজ্ঞাসা করলেন তার পার্টনারের হার্টের ব্যারাম ছিল কিনা। অধীর বাবু বললেন, হাতের কথা জানি না, কিন্তু ইদানিং ওর মাথাটা গোলমাল করছিল। ও যেইভাবে টাকা এদিক ওদিক করেছে, আমাকে যেভাবে ঠকিয়েছে, সেটা একটা সুস্থ মস্তিষ্কের লোকের পক্ষে সম্ভব নয়। অবশ্য ওর হাতে রিভলভার দেখে সেই ধারণা আরো বদ্ধমূল হয় আমার। সত্যি বলতে কি, ও যখন ওটা বার করলো পকেট থেকে, তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। ও গুলি মেরে পালানোর পর 10 মিনিট লেগেছিল আমার সংবিত ফিরে পেতে। তখনই ঠিক করি এই উন্মাদকে পুলিশের হাতে তুলে দিতেই হবে। আমি যে খুন হইনি সেটা নিহাতি দৈবক্রম। মিস্টার সামন্ত ভুরু কুঞ্চিত করে বললেন, কিন্তু এত কাছ থেকে আপনাকে মিস করলো কি করে? অধীরবাবু মৃদু হেসে বললেন, কপালে মৃত্যু না থাকলে আর মানুষ কি করে মরে বলুন? গুলিটা তো আমার গায়ে লাগেনি, লেগেছিল আমার সোপার গায়ে। অন্ধকারে লক্ষ্য ভেদ করবার ক্ষমতা আর কজনের থাকে? রিভলভার বার করার সঙ্গে সঙ্গে যে আমার পাড়ায়
লোডশেডিং হয়ে যায়।